বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, প্রভাষক, পিপুলস ডিগ্রি কলেজ, খাস মধ্যপুর, দৌলতপুর, কুষ্টিয়া, ভূগোল বিভাগ। আমি আজ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ তৃতীয় ক্লাস 2021 বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, বিষয় কোড 126। এই এই আজকের পাঠ্যদান ও আলোচনার বিষয়বস্তু মানব ভূগোল পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা এর প্রভাব আলোচনা করব। ইংরেজিতে নেসেসিটি অফ দ্য স্টাডি অফ হিউম্যান জিওগ্রাফি। মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করতে গেলে মানুষ প্রতিনিয়ত পৃথিবীর সম্পদ ও ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। মানব ভূগোল মানুষ তার কর্মকাণ্ড বা ক্রিয়াকলাপ বা কার্যপ্রণালী এবং বিভিন্ন কর্মকাণ্ডের স্থানিক প্রভাব নিয়ে আলোচনা করে থাকে। বর্তমানে মানব ভূগোল পাঠ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করছি। মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বা আলোচনা করতে গেলে প্রথমে আসে মানব পরিবেশ মিথস্ক্রিয়া সম্পর্কে এই জানা যায়। আসলে ইংরেজিতে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, রিলেশনশিপ অফ হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন। এটা কি, ইন্টারাকশনটা কি আমি বলি। ইংরেজিতে ইন্টারাকশনকে আমরা বলতে পারি মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া কথাটা আমরা এভাবে বলতে পারি, একটা মুদির দোকান আছে আর একটা কসাইয়ের দোকান আছে। মুদির কাছ থেকে তুমি চাউল বা ডাউল নিচ্ছ, আর কসাইয়ের কাছ থেকে তার বিনিময়ে তুমি মাংস নিচ্ছ। এই যে এই লেনদেনের মাধ্যমে যে সম্পর্ক তোমার সঙ্গে, সেটাকে আমরা মিথস্ক্রিয়া বলতে পারি। আবার তোমাদেরকে এভাবে বলতে পারি, তোমরা এতদিন এসএসসি লেভেলের ছাত্রছাত্রী ছিলে, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজে এসেছো, তোমাদের সঙ্গে কারোর আমার সম্পর্ক ছিল না। এখন আমি তোমাদের শিক্ষা দান করছি, তোমরা শিক্ষা গ্রহণ করছো। এই যে লেখাপড়ার মাধ্যমে এই যে সম্পর্কটা, এটাই হচ্ছে মিথস্ক্রিয়া। আসলে একটা মানুষের সাথে পরিচয় ছিল না, ইন্ট্রোডিউস ছিল না, সেই মানুষটার সঙ্গে কোনো লেনদেন, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো যোগাযোগ, এই মাধ্যমে তার সাথে যে পরিচয়, এটাকে আমরা বলতে পারি মিথস্ক্রিয়া, বা তার সঙ্গে যে রিলেশন, সেটাকে আমরা ইন্টারাকশন বলতে পারি। তাহলে আমরা মানব পরিবেশ মিথস্ক্রিয়া সম্পর্কে জানা। পরিবেশ কাকে বলে সেটা আমরা জানি। পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে পরিবেশকে আমরা অন্যভাবে বলতে পারি, মানুষ তার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যে জীবিকা নির্বাহ করে, সেটাকে আমরা পরিবেশ বলতে পারি। পরিবেশ দুই প্রকার হতে পারে, একটা প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ, আর একটা অপ্রাকৃতিক, অভৌগোলিক, সাংস্কৃতিক, কৃত্রিম, বা আমরা বলতে পারি কৃত্রিম পরিবেশ। প্রাকৃতিক ভূগোল পরিবেশকে আমরা বলতে পারি জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, বা আমরা বলতে পারি ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আর অপ্রাকৃতিক পরিবেশকে আমরা বলতে পারি নন জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, বা কালচারাল, বা আর্টিফিশিয়াল, বা হিউম্যান এনভায়রনমেন্ট, মানুষ দ্বারা মানব পরিবেশ। তার মানে প্রাকৃতিক পরিবেশ আমরা প্রকৃতি প্রদত্ত যে জিনিস আল্লাহর তরফ থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ বলতে পারি। এর উপাদানগুলো প্রকৃতি প্রদত্ত, আল্লাহর তরফ থেকে, ক্রিয়েটেড বাই গড। যেমন বলতে পারি ভূপ্রকৃতি বা বন্ধুরতা, বা আমরা ভূমিরূপ, তারপরে মৃত্তিকা, জলবায়ু, উদ্ভিজ্জ জীবজন্তু, তারপরে আমরা বলতে পারি বিভিন্ন প্রাণীকুল, জলবায়ু, আবহাওয়া, আর্দ্রতা। এইগুলো আল্লাহর তরফ থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে। এইগুলোই প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশের উপাদান। এখানে মানুষের কোনো হাত নাই। আর প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে
তার পরিবর্তন করে মানুষ যে অন্য আর একটা পরিবেশ সৃষ্টি করছে সেটাকে অপ্রাকৃতিক, অভৌগোলিক, সামাজিক বা সাংস্কৃতিক বা আমরা বলতে পারি কৃত্রিম বা মানব পরিবেশ, এটাকে ক্রিয়েটেড বাই ম্যান বা হিউম্যান বা কৃত্রিম পরিবেশ বলতে পারি। তাহলে এর উপাদান কি বলতে পারি? জনসংখ্যা, বাসস্থান, বসতি, তারপরে খাদ্য, তারপরে আমরা শিক্ষা, চিত্ত বিনোদন, কোনো রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ তৈরি করা, কোনো দাতব্য চিকিৎসালয় তৈরি করা, এগুলোকে আমরা মানুষের প্রয়োজনীয় স্কুল, কলেজ, বিদ্যালয়, রাজনীতি, ধর্ম, জাতি, এইটা আমরা অপ্রাকৃতিক বা অভৌগোলিক বা সাংস্কৃতিক পরিবেশ বলতে পারি। তাহলে আমাদের স্যার মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তার মধ্যে তাহলে মানুষ এবং পরিবেশ মিথস্ক্রিয়া সম্পর্কে, মানুষের সঙ্গে পরিবেশের যে মিথস্ক্রিয়া, সেগুলোর মধ্যে পরিবেশ যেমন মানুষের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে, তেমনি মানুষও পরিবেশকে নিয়ন্ত্রণ করে, যার ফলে মানুষ পরিবেশের সাথে মিথস্ক্রিয়া গড়ে তোলে। মানব ছাড়া পরিবেশ সৃষ্টি হবে না। কারণ আমি এই কলেজে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের বর্জ্য, গার্বেজ, রিফিউজ, বর্জ্য পদার্থ, এইগুলো আমি কলেজে যত্রতত্র ফেলে রাখলাম, তাহলে আমার পরিবেশটা বিঘ্ন হবে। তাহলে এটা কি মানুষ এই বিঘ্নটা ঘটাচ্ছে, এই বর্জ্য পদার্থ, আবার মানুষই এই পরিত্যক্ত বা বর্জ্য পদার্থটা পরিষ্কার করছে। নাহলে তোমরা এই ক্লাসরুমে ক্লাস করতে পারতা না। দেখা যাচ্ছে ধুলা, বালি, বিভিন্ন রকমের আবর্জনাতে ভরে যেত, ময়লা, আবর্জনা, মাকড়সা। তাহলে এই যে মানব এবং পরিবেশ সম্পর্কে যে মিথস্ক্রিয়া, এটা পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার ফলে মানুষ পরিবেশের সাথে মিথস্ক্রিয়া গড়ে তোলে। মানুষ প্রয়োজনে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। মানব ভূগোল পাঠের মাধ্যমে পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া সম্পর্কে জানা সম্ভব হয়। তাহলে আমরা বলতে পারি যে স্যার মানব পরিবেশ মিথস্ক্রিয়া এই সম্পর্কে আমরা এই জিনিসটা জানলাম। এবার মানুষের দৃষ্টিভঙ্গিকে আমরা দৃষ্টিভঙ্গির প্রভাব, এটা আমরা দৃষ্টিভঙ্গিকে আমরা বলতে পারি স্যার পারসেপশন মানে প্রত্যক্ষণ, আর এখানে অ্যাপ্রোচ কথাটা, দৃষ্টিভঙ্গি বা ডেভেলপমেন্ট, ক্রম বিকাশ কথাটা আসে। দৃষ্টিভঙ্গি, মানুষের মানসিকতা, দৃষ্টিভঙ্গি মানব ভূগোলের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের দৃষ্টিভঙ্গি স্থানভেদে বিভিন্ন রকম হয়ে থাকতে পারে, যার প্রভাবে মানুষ বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতি যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি আবার অসামঞ্জস্য দৃষ্টিভঙ্গি দ্বারা নানা ধরনের সমস্যাও সৃষ্টি হয়। মানব ভূগোল পাঠের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য এবং প্রভাব সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। মানুষের দৃষ্টিভঙ্গির একটা বড় মানব ভূগোলের একটা বড় প্রয়োজনীয়তা বা প্রভাব বা গুরুত্ব। মানুষের দৃষ্টিভঙ্গি যদি দেখা যাচ্ছে খারাপ হয়, তাহলে মানব ভূগোলের পরিবেশটাও নষ্ট হয়। মানব ভূগোলের মানুষের যেটা অ্যাপ্রোচ, পারসেপশন, বিহেভিয়ার, এইগুলো দেখা যাচ্ছে দৃষ্টিভঙ্গি। তুমি দেখা যাচ্ছে যে কলেজে এসে দেখা যাচ্ছে তুমি কী করছো, ইফটিজিং কাজে ব্যবহার করে, একটা হ্যান্ডসাম মেয়ে এসেছে, তাকে বিরক্ত করছো, তা তোমার পারসেপশন ভালো হতে হবে, তোমার দৃষ্টিভঙ্গি ভালো হতে হবে। কিন্তু কলেজ, পিপলস কলেজ, এখানে বিশ্বের সব যে কোনো জায়গায় থেকে মানুষ আসতে পারে, কিন্তু সেই কলেজের ছাত্রছাত্রী যেখানে শিক্ষা লাভ গ্রহণ করছে, যারা ভর্তিকৃত, তাদের এসে ইফটিজিং করবে বা কোনো রাজনীতির ফোকাস জড়িয়ে দিবে, তাহলে তো কলেজটা ডিমোলিশ হয়ে যাবে, লেখাপড়ার বিঘ্ন ঘটবে, হ্যামারেজ ঘটবে। সেজন্যে এইদিকে অথরিটির খেয়াল রাখতে হবে, দৃষ্টিভঙ্গি দিতে হবে কলেজের, তারপরে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অন্যান্য স্যার, ক্লাস স্যারের দৃষ্টিভঙ্গি এবং ছাত্রীর সঙ্গে বিহেভিয়ারটা কেমন করলো, খারাপ আচরণ করলো না ভালো ব্যবহার করলো, সেদিকে শিক্ষকদেরও দৃষ্টিভঙ্গি খেয়াল রাখতে হবে। সে ছাত্রছাত্রী কেমন করছে, তাহলে তাদের উপরে দৃষ্টি রাখতে হবে। তাহলে দৃষ্টিভঙ্গি একটা বড় ব্যাপার। মানব ভূগোলের এই প্রয়োজনীয়তা গুরুত্বের জন্য দৃষ্টিভঙ্গি মানুষের দৃষ্টিভঙ্গির প্রভাবটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপরে মানব জাতি সম্পর্কে
জ্ঞান লাভ। আসলে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে গেলে মানব জাতির উদ্ভব, বিকাশ, বিভিন্ন শ্রেণীর মানব জাতির বৈশিষ্ট্য মানব ভূগোল পাঠের মাধ্যমে জানা যায়। মানব যেমন আমরা বলতে পারি যে স্যার ক্রোম্যাগনন মানব, পিকিম মানব, জাভা মানব, তারপরে দেখা যাচ্ছে কোথাও সাঁওতাল, কোথাও চাকমা, কোথাও বেদুইন, কোথাও যাযাবর, কোথাও দেখা যাচ্ছে মুসলমান সম্পর্কে, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্পর্কে এই জানা যায়। এটা মানব জাতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এই মানব ভূগোল পাঠ অধ্যয়ন করলে। আমরা 4 নম্বরে লিখছি কি, যে মানুষের দৃষ্টিভঙ্গি, মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য নির্ণয়। আসলে স্থানিক মানে কি, আমরা লোকেশন, প্লেস। মানব ভূগোলে মানুষের কর্মকাণ্ডকে স্থানীয়, আন্তর্জাতিক, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিভিন্ন স্থানিক প্রেক্ষাপটে আলোচনা করা হয়। ফলে মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায়। আমি স্থানিক বৈশিষ্ট্য আমি বলি। স্যার আমরা কুষ্টিয়া জেলার দৌলতপুরের দেখা যাচ্ছে মথুরাপুরের, এটা শিকারপুর বর্ডার, ভারতের সীমান্তবর্তী এলাকায়। এখানে আমরা একটা ইউনিভার্সিটি খুলব, ইউনিভার্সিটি তৈরি করব, স্থাপন করব। কিন্তু এটা হয়তো এই স্থানটা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যোগাযোগ ব্যবস্থার ব্যাপার আছে। তারপরে একেবারে ইন্ডিয়ার ইন্ডিয়ার মাথাভাঙ্গা নদীর তীরবর্তী এলাকায়। তারপরে এখানে থাকার সমস্যা এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এগুলো নাই। সেজন্য এখানে ইউনিভার্সিটি স্থাপন করা একটা বাধা হতে পারে। সেজন্য এটা মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য একটা বড়। আমি ধরো যে আমার এই এলাকায় আমি আনারস তৈরি করব, হবে না। এই এলাকায় আমি একটা স্থলবন্দর করব। স্থলবন্দর করলে করা যায়, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে প্রাগপুর স্থলবন্দর করা যায় বা গরুড়া স্থলবন্দর করা যায়, ভারতের সীমান্তবর্তী। কিন্তু এই স্থানে একটা বড় ব্যাপার যে আমি একটা জিনিস প্রতিষ্ঠান করতে যাচ্ছি, একটা শিল্প কারখানা তৈরি করতে যাচ্ছি, একটা তাহলে স্থান একটা বড় ব্যাপার, লোকেশন। তাহলে এই স্থানিক বৈশিষ্ট্য নির্ণয় করা যায় মানব ভূগোল পাঠে করলে। মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য বড়, এটা নির্ণয় করা যায়, ডিটারমিনেশন করা যায়। তারপরে 5 নম্বর পয়েন্ট কি বাস্তব সমস্যা সমাধানে জ্ঞান লাভ। বাস্তব সমস্যা আমরা মানব জীবনের সাথে জড়িত বিভিন্ন বাস্তব বিষয়ের পরিমাণগত, কোয়ান্টিটিভ এবং কোয়ান্টিটিভ গুণগত পর্যালোচনা করা যায়, যার ফলে সমাজের দারিদ্র্য, প্রভার্টি, অশিক্ষা, আনকালচার, কুসংস্কার, তারপরে অসমতা, বেকারত্ব, সম্পদের অসম বন্টন ইত্যাদি সমস্যা সম্পর্কে বিশদ জ্ঞান লাভ অর্জন করা সম্ভব হয় এবং সেই অনুযায়ী বাস্তবধর্মী সমাধানেও দেওয়া যায়। তারপরে আমরা বলতে পারি কি স্যার অভিগমন সম্পর্কে ধারণা লাভ। অভিগমন এর ইংরেজিতে আমরা বলতে পারি মাইগ্রেশন। এটাকে স্থানান্তর বা দেশান্তর বা অভিপ্রায়ন বলছি। অভিগমন বর্তমান বিশ্বে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থাৎ অভিগমনের ধরন, প্রকারভেদ, প্রভাব নিয়েও মানব ভূগোলে বিস্তারিত আলোচনা করে। মানব ভূগোলে অভিগমন কী, অভিগমনের শ্রেণী বিভাগ করো, অভিগমনের কারণ, প্রভাব, ধরন। তাহলে এই অভিগমন দেখা যাচ্ছে যে মানুষ স্থায়ীভাবে বসবাসের জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হকেই আমরা অভিগমন বা মাইগ্রেশন বলি। অভিগমন 2 প্রকারের হতে পারে। একটা আমরা বলতে চাই অভ্যন্তরীণ অভিগমন, একটা আন্তর্জাতিক অভিগমন। অভ্যন্তরীণ অভিগমন একটা দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে, কুষ্টিয়া থেকে ঢাকা, কুষ্টিয়া থেকে দেখা যাচ্ছে যে পটুয়াখালীর থেকে দেখা যায় মেহেরপুর থেকে দেখা যাচ্ছে আমরা বলতে পারি স্যার বরিশাল। এই যে একটা দেশের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত এবং কি স্থায়ীভাবে বসবাস করার জন্যে বা দীর্ঘ সময় 5 বছর বা 6 বছর বা 1 বছর, অল্প দিনের জন্য না। আমি কলেজে এসেছি শিক্ষা লাভের জন্য, এটা একটা অভিগমনের জন্য হয় না। আমি এসেছি, আবার কলেজ শেষে আমি আবার ফিরে যাব। তাহলে এটা দেখা যাচ্ছে যে অভিগমনের মধ্যে পড়ে না। স্থায়ী বসবাসের কারণ জন্য আমরা দেখা যাচ্ছে যাইতে পারি। তাহলে একটা দেশের এক স্থান থেকে অন্য স্থানে
স্থানান্তর হওয়া বা যাওয়া বা গন্তব্যস্থল থেকে, হ্যাঁ, গন্তব্য যে স্থান থেকে যাচ্ছি সেই স্থান থেকেই গন্তব্যস্থলে পৌঁছানো, এবং এটা দীর্ঘমেয়াদী হতে হবে, সেটাকে আমরা অভিগমন বলতে পারি। এই অভিগমনকে আমরা অভ্যন্তরীণ গমন বলতে পারি, একটা দেশের থেকে এক স্থান থেকে অন্য স্থানে। আর আন্তর্জাতিক অভিগমনকে আমরা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন বলতে পারি। একটা দেশের এক স্থান থেকে, একটা দেশ থেকে অন্য দেশে, বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে যা হচ্ছে মায়ানমার থেকে হয়তো চীন, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, মানে এক দেশ থেকে অন্য দেশে দেখা যার জন্যে যে দেশান্তর, এটাকে আমরা বলতে পারি আন্তর্জাতিক অভিগমন। এটাকে আমরা বলতে পারি স্যার অভ্যন্তরীণ অভিগমন কী জন্য হয়? অভ্যন্তরীণ অভিগমন আমরা এজন্য হয়, কেউ যায় শিক্ষা লাভের কারণে, কুষ্টা টু ঢাকা, কেউ দেখা যায় চিকিৎসার জন্য যাইতে পারে, কেউ যাইতে পারে দেখা যাচ্ছে গ্রাম থেকে শহরে, এইগুলো অভ্যন্তরীণ অভিগমনের কারণ হতে পারে। তারপরে লেখাপড়ার জন্যে, তারপরে অর্থ উপার্জনের জন্য যাইতে পারে। সিমিলারলি আন্তর্জাতিক অভিগমনটা এই দেখা যাচ্ছে উচ্চশিক্ষা গ্রহণের জন্যে, অধিক হচ্ছে অর্থ উপার্জনে যাইতে পারে, সুচিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে, এটাকে আমরা আন্তর্জাতিক অভিগমন। তাহলে এটা হচ্ছে মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা প্রভাব। আর একটা পয়েন্ট থাকতে পারে কি, আরও পয়েন্ট আছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ। পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান, যেহেতু মানব ভূগোল নির্দিষ্ট অঞ্চলের উপর গুরুত্ব প্রদান করে গবেষণা করে, সেহেতু ভূগোল বিজ্ঞান ওই সব স্থানের ভাষা সংস্কৃতির উপর বিশেষ দক্ষতা অর্জন করতে হয়। তাহলে পৃথিবীর দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চল, আমরা বলতে পারি বাংলাদেশ থেকে কানাডা, বাংলাদেশ থেকে চীন, বাংলাদেশ থেকে হচ্ছে কোরিয়া, আমরা যাই ট্যুরিস্ট ভিসায় যাই বা স্টুডেন্ট ভিসায় যাই, বা আমরা ওই দেশে দেখা যাচ্ছে স্থায়ীভাবে কোনো চাকরির সেবায় যাই আমরা, তাহলে সেই দেশের ভাষা সম্পর্কে অভিজ্ঞতা হয়ে যেতে হবে, এবং হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। আমরা যদি পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে না যাই, তাহলে পৃথিবী সম্পর্কে আমাদের ভালো জ্ঞান হবে। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ মানব ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। তারপরে আরও আছে স্যার অর্থনীতি সম্বন্ধে জ্ঞান লাভ। অর্থনৈতিক ভূগোল মানব ভূগোলের একটি অন্যতম শাখা। বিশ্ব অর্থনীতি, বিশ্বের বন্টন, গ্রামভিত্তিক, নগরভিত্তিক অর্থনীতি ইত্যাদি অর্থনৈতিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা জনসংখ্যার জনমৌলিক উপাদানের বিশ্লেষণ ক্ষেত্রে জন্মহার, মৃত্যুহার, বৃদ্ধিহার, লিঙ্গ, পেশাসহ জনমিতিক বিভিন্ন দিক মানব ভূগোলের জনসংখ্যা ভূগোলে আলোচনা হয়। তাই কোনো দেশের জনসংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে জনসংখ্যা ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অনেক। আবার মানুষের জীবনযাত্রা সম্পর্কে আর একটা পয়েন্ট আছে, যে মানব ভূগোলে মানুষের সামাজিক, অর্থনৈতিক, বাসস্থান, তার পারিপার্শ্বিক অবস্থা, এমন কি স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা প্রাধান্য দেয়। তাই বিভিন্ন স্থানের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। তাছাড়া আরও বলতে পারি কি স্যার বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ। পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের প্রেক্ষিতে নানান ধরনের জনগোষ্ঠী আবাস গড়ে তুলেছে। এদের ভাষা, ধর্ম, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে বৈচিত্র্য। মানব ভূগোল তথা সাংস্কৃতিক ভূগোল স্থানিক বৈচিত্র্যের ভিত্তিতে সাংস্কৃতিক উৎস, বৈশিষ্ট্য, পরিবর্তন বিশ্লেষণ করা যায়। মানব ভূগোল শুধু এলাকা ভিত্তিক বা আঞ্চলিক সংস্কৃতির নয়, আন্তর্জাতিক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। তাহলে আমরা স্যার মানব ভূগোলের অনেকগুলো 8-9টা আমরা প্রয়োজনীয়তা বা প্রভাব বা গুরুত্ব বললাম। এটাকে নেসেসিটি বলতে পারি, আমরা ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ হিউম্যান জিওগ্রাফি বলতে পারি, আবার আমরা বলতে পারি ইফেক্ট অফ দ্য স্টাডি অফ হিউম্যান জিওগ্রাফির প্রভাবও বলতে পারি, ইনফ্লুয়েন্সও বলতে পারি। তাহলে আমরা মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা সামনে জনসংখ্যা চ্যাপ্টার আছে, সেই জনসংখ্যা চ্যাপ্টারের যেটা জনমিতিক উপাদান, এটা হয়তো বা জনসংখ্যা কী এই সম্পর্কে আলোচনা করব। থ্যাঙ্কস টু অল, ভালো থাকো।